প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই একটা প্রচলিত শব্দের সাথে একটা বাক্যের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে আমাদের বেসিক সমস্যা। আমরা বেসিক ঠিক করতে পারি না। ব্যাকরণ আসলে কিভাবে শিখতে হবে সেইভাবে আমাদের দেশে প্রচলিত কোনো বইও নাই। আসলে বাজারে যে প্রচলিত বইগুলো আছে সবই আসলে প্রশ্ন ব্যাংক, যেখানে বিগত সালের প্রশ্নগুলো দেয়া, আমরা সেগুলোই একটা লেকচার শুনে প্র্যাকটিস করি। আসলে এর অরিজিন বুঝতে হলে খুব প্রথিতযশা কিছু বইয়ের সংস্পর্শে আসতে হবে। ঠিক তারই ধারাবাহিকতাই আমরা আজ থেকে শুরু করলাম ব্যারনস্টোফেল। দেখতে পাচ্ছেন এই ব্যারনস্টোফেল, অর্থাৎ যেটাকে টেক্সট বই বলা যেতে পারে, খুব ছোট ছোট কথায় এর প্রবলেমগুলো সাজিয়েছে এবং বিভিন্ন পার্টে তার প্রশ্ন করেছে। আমরা সেইগুলোই ধারাবাহিকভাবে আমরা শিখব। সো ব্যারনস্টোফেলের প্রবলেম 1, এরকম যত প্রবলেম আছে সব এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে সলভ করব। সো প্রবলেম 1-এ, অর্থাৎ ব্যারনস্টোফেলের প্রবলেম বইতে যেভাবে আছে, যা আছে সেটাই জাস্ট দেয়া, আমি জাস্ট লেকচারটা দিব, ঠিক আছে? প্রবলেম 1-এ আসলে কি বলছে? বলছে রিমেম্বার দ্যাট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বলছে মনে রাখতে হবে ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অর্থাৎ একটা ইংরেজি সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এটা ব্যারনস্টোফেলের প্রথম প্রবলেমে বলতেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্য সাউন্ড অফ দ্য ড্রয়ার, এটি বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্বটি হয়েছে সিঙ্গুলার, বোদার্স। তাহলে ব্যারনস্টোফেলের প্রবলেম 1-এ কি বলতেছে? একটা ইংলিশ সেন্টেন্সে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? এবং বলতেছে অ্যাভয়েড ইউজিং অ্যান আইএনজি ফর্ম, অ্যান ইনফিনিটিভ যেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এবং অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজ আর ওয়াজ আর এরকম, অর অ্যানাদার পার্টস অফ স্পিচ ইনস্টিড অফ এ মেইন ভার্ব। মেইন ভার্বের পরিবর্তে এরকম ভার্বের আইএনজি অর্থাৎ জেরন্ড, ইনফিনিটিভ, এই টাইপসের নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? তাহলে ব্যারনস্টোফেলের প্রবলেম 1-এ কি বলতেছে? একটা ইংরেজি সেন্টেন্সে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি কি থাকবে? ভার্ব থাকবে। এবং আমাদেরকে ক্লজ চিনতে হবে, এই কনসেপ্টটা বলেছে। তো আমরা জানি ক্লজ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। ক্লজের মধ্যে অর্থাৎ বেসিক দুটো পার্ট থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটি কি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ হওয়ার প্রথম শর্ত তার মধ্যে ভার্ব থাকবে। এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি বলতেছে? ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার কারা? ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, স্টিল, আনটিল, ওয়েদার, ইফ, আনলেস, দো, অলদো, ইভেন দো, এগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়। এইটুকু ধারণা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যারনসের এই যে কিভাবে দেয়া আছে এক্সাম্পলগুলো, একটা ইনকারেক্ট সেন্টেন্স, একটা কারেক্ট, ইনকারেক্ট, কারেক্ট, তারপরে প্রশ্ন দেয়া আছে। আমরা দেখি দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। খুব কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। দ্য প্রিটিয়েস্ট গার্ল আমরা দেখলাম বাক্যের কি সাবজেক্ট। ইন আওয়ার ক্লাস প্রেপোজিশনাল ফ্রেজ উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, তার ব্রাউন চুল এবং ব্রাউন কি চোখ আছে। এই বাক্যের মধ্যে খেয়াল করেন তো কোনো ভার্বই নাই। তার মানে এটি বাক্য না, কারণ আমার প্রবলেম 1 বলতেছে একটি ইংরেজি সেন্টেন্সে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নেই। তাহলে কি হয়েছে? এই যে সাবজেক্ট দাঁড় করালো, দ্য প্রিটিয়েস্ট গার্ল আছে সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে কি সিঙ্গুলার। কনসেপ্টটা তাহলে আমরা পাচ্ছি হ্যাজ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। তাহলে বাক্যের কারেক্ট ফর্মটা কি আমরা বুঝতে পেরেছি? এটি সাবজেক্ট, ভার্ব। দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস হ্যাজ আছে। আবার এখানে আমরা দেখি ইন মাই অপিনিয়ন, একটা ফ্রেজ স্পষ্ট, টু সুন টু মেক আ ডিসিশন। এই বাক্যের মধ্যে টু প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, অর্থাৎ কোনো ভার্বই নাই, কোনো সাবজেক্টই নাই। এটি তো প্রথম অংশ ফ্রেজ। ইন মাই অপিনিয়ন, এই দেখেন সাবজেক্ট সাপ্লাই করা হয়েছে, সাবজেক্ট ভার্ব। ইট ইজ টু সুন টু মেক আ ডিসিশন। কি বুঝতে পারি নাই আমরা? আমরা আবার দেখি, বলছি ডু ইউ নো, খুব ভালো করে বুঝতে হবে এটি কি একটা বাক্য হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখি, না বুঝে আমরা ইংরেজি না শিখে কোথায় যাব। বাক্য হয়েছে। ওয়েদার, এটা কি একটা ক্লজ মার্কার, অর্থাৎ একটা ক্লজ তৈরি হবে, এরপরে কে বসবে? সাবজেক্ট। দ্য মুভি হচ্ছে সাবজেক্ট, কিন্তু ভার্ব নেই। আবার দ্যাট, এটি কি ক্লজ মার্কার, এরপরে কি হবে? তার মানে এই যে ভার্ব দেয়া আছে এই অংশটুকু, তার মানে এখানে একটু সবাই মনোযোগ দিই। ডু ইউ নো একটা বাক্য,
ওয়েদার একটা ক্লজ মার্কার, একটা ক্লজ হওয়ার কথা ছিল কিন্তু নেই, হয় নাই, এখানেই বাক্য ভুল রয়েছে। দ্যাট দিয়ে আরেকটি ক্লজ তৈরি হবে, সে ক্লজ হওয়ার প্রথম সত্য ভার্ব এখানে ঠিক রয়েছে। কিন্তু আমরা দেখি, ডু ইউ নো ওয়েদার ক্লজ মার্কার দ্য মুভি নিয়ে আসলো, দ্যাট স্টার্টস তার মানে অ্যাট 7, এই দ্যাট দিয়ে এই ক্লজটি কিন্তু হয়ে গেছে। এবার এই যে এখানে যে আরেকটি ক্লজ ছিল, ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লজ, দ্য মুভি সাবজেক্ট, এই মুভি এর ভার্ব হচ্ছে এটা, দ্য মুভি ইজ গুড। এবার কিন্তু বাক্য কিন্তু ঠিক আছে। ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, ওয়েদার দ্য মুভি ইজ গুড সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট স্টার্টস অ্যাট 7 এটিও সাবঅর্ডিনেট ক্লজ। অথবা ডু ইউ নো ওয়েদার দ্য মুভি স্টার্টস অ্যাট 7, এটা প্রিন্সিপাল ক্লজ, এই ওয়েদার থেকে এখান থেকে এটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজ মার্কার দেখলেই, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লজ মার্কার যখনই আমরা দেখব তখনই একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হবে, অর্থাৎ তার মধ্যে ভার্ব থাকবে। খুব ভেঙে ভেঙে কনসেপ্টগুলো বোঝানো হচ্ছে। আবার স্যাম বাক্যের সাবজেক্ট, অলমোস্ট অ্যাডভার্ব, অলওয়েজ, আ লট মানে অলওয়েজ অ্যাডভার্ব, আ লট অফ ফান, এর মধ্যে ভার্ব কই, তাই বাক্য হয় নাই। এই দেখেন স্যাম সাবজেক্ট একটা ভার্ব আনা হয়েছে, ইজ অলমোস্ট অলওয়েজ আ লট অফ ফান। আবার খুব মনোযোগ দিই আমরা, দ্য বুক এটি সাবজেক্ট, ক্লিয়ার, ভার্ব নেই এখানে। আচ্ছা, দ্যাট দিয়ে কি তৈরি হয়েছে একবার বুঝলে হবে, দ্যাট দিয়ে কি তৈরি হয়েছে, ক্লজ মার্কার, তার মানে নতুন একটা বাক্য, সাবজেক্ট লেন্ড ভার্ব, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার তো একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, সেই ক্লজের সাবজেক্ট আছে, তাহলে এই বুক, এই সাবজেক্টের ভার্বটাকে, এই ভার্বটাকে এখানে চলে আসবে, কিন্তু ভার্বের আইএনজি তো ভার্ব না, তাই দ্য বুক, এই দেখেন আবার দ্যাট আই লেন্ট ইউ সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ কি, এই যে দ্য বুক হ্যাজ আ গুড বায়োগ্রাফি, দ্য বুক হ্যাজ আ বুক বায়োগ্রাফি, বলতেছে একটা গুড বিবিলোগ্রাফি। এই যে সাবজেক্ট, তার একটা ভার্ব লাগবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, প্রিন্সিপাল ক্লজ নেই, এটা কি হইতে পারে না। তাহলে ব্যারনস্টোফেলের প্রবলেম 1 বলতেছে প্রতিটা ইংরেজি সেন্টেন্সে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, আর ক্লজটাকে আমাদের চিনতে হবে ক্লজ মার্কার দিয়ে। এবার পার্ট এ, ব্যারন যেভাবে সাজাইছে আমরা প্রত্যেকটা প্রবলেম ঠিক সেভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, খুব মনোযোগ দিই। অ্যারিজোনা আমেরিকার একটি অঙ্গরাজ্য, এটি সাবজেক্ট, এটি আমরা জানি, তাহলে এখানে কে বসবে, ভার্ব। আর ড্রাই ক্লাইমেট, অর্থাৎ অ্যারিজোনাতে আছে কি, শুষ্ক জলবায়ু, এটি হচ্ছে নাউন ফ্রেজ অর্থাৎ অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, এখানে উইথ এটা একটা প্রিপোজিশন, তাই অ্যান্সার হলো না। ভার্বের আইএনজি কোনো ভার্ব না, তাই সি হলো না, বি হলো না, এ অপশন কারেক্ট ফর্ম, অ্যারিজোনা হ্যাজ আ ভেরি ড্রাই ক্লাইমেট। বুঝতে পেরেছেন আশা করি সবাই। তাহলে ব্যারনসের প্রবলেম 1 বলতেছে অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট ভার্ব, এবং এখান থেকে আমরা ভার্ব আনা হলো। দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ব্যারনস্টোফেল থেকে, এই ব্যারনসের আলোকে যে কত প্রশ্ন হয়েছে বা হবে সেটা অগণিত প্রশ্ন, প্রশ্নের ধাঁচ দেখলেই বোঝা যায় এখান থেকে এসেছে। আচ্ছা, পরের কনসেপ্টে চলে আসি, এই যে পিন পয়েন্টিং এরর্স, এই সেন্টেন্সগুলো যখন পরীক্ষাতে আসে আমরা না পারি মিনিং করতে, না পারি এর আদ্যপান্ত বুঝতে, আমরা মিনিং করা জরুরি, কিন্তু পরীক্ষার সময় যে সময় থাকে আসলে সেখানে মিনিং পারলে তো ওটা বাই বন্ড পেরে যাবে, না পারলে নর্মালি আসলে সেইটাকে মিনিং করতে যাওয়া বোকামি। আমরা দেখি, ভেনোমাস স্নেক বিষাক্ত সাপেদের, স্পষ্ট, উইথ মডিফাইড টিথ অর্থাৎ পরিবর্তিত দাঁত, কানেক্টেড এটা ভার্বের থার্ড ফর্ম, কোনো ভার্ব না, এখানে এমন হতে পারত হুইচ আর কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস, অর্থাৎ গ্ল্যান্ড তো আমরা বুঝি, গ্ল্যান্ড গ্রন্থি, বিষ গ্রন্থির সাথে হুইচ আর কানেক্টেড, সেই হুইচ এবং আর কে অমিট করেছে, অর্থাৎ এটা পার্টিসিপল ফ্রেজ। এটা যে ভার্বের থার্ড ফর্ম, এটা আমি কেমনে বুঝছি আসলে, এখানে প্রেপোজিশন দেখে। ইন হুইচ, আচ্ছা হুইচ থেকে ক্লজ মার্কার তৈরি হয়েছে, ভালো করে দেখি, সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে, যার সাবজেক্ট হচ্ছে দ্য ভেনম, ভার্ব হচ্ছে ইজ, সেক্রেটেড অ্যান্ড স্টোরড। প্রশ্ন কি বুঝেছি? বিষাক্ত সাপেদের পরিবর্তিত দাঁতের সাথে পয়জন গ্ল্যান্ড কি সম্পৃক্ত, যেখানে বিষ নিঃসৃত হয় এবং জমা থাকে। সাপের পয়জন গ্ল্যান্ডের থেকে বিষ তৈরি হয় এবং ওখানে সংরক্ষিত থাকে। আচ্ছা,
তাহলে একটা সরল হিসাব এই 4টা জায়গার কোথায় ভুল আছে সেটা বের করতে বলেছে। ক্লিয়ার? এখন এখানে থেকে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়ে গেছে। তো সাবঅর্ডিনেট ক্লজের জন্য যা যা দরকার সব আছে, সাবজেক্ট, ভার্ব। দ্য ভেনম সাবজেক্ট ইজ ভার্ব, তার মানে এই পাশে আর কোনো ভুল নেই। ওকে, আচ্ছা। এবার কানেক্টেড, এটা তো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা আমরা পত্রিকার ক্লাসে প্রতিদিন আমরা দেখি। এটা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে। আবার আমি যদি বলি আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছি, এটি বাক্যের সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট। একটা পরিপূর্ণ বাক্য হওয়ার পরেই পার্টিসিপেলের উদ্ভব হয়েছে, স্পষ্ট? তার মানে এই যে পার্টিসিপেলের উদ্ভব হলো, এর জন্য আমাকে একটা পরিপূর্ণ বাক্য দরকার। ক্লিয়ার? এবং ব্যারোস্টোফেলের প্রবলেম নাম্বার 1 বারবার যে কথাটি বলতেছে, একটি পরিপূর্ণ বাক্যের জন্য উনি বলতেছে ইট মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। কিন্তু ভেনোমাস স্নেকস, এটি বাক্যের সাবজেক্ট, প্লুরাল, আমার ভার্ব নেই। মডিফাইড টিথ, পরিবর্তিত দাঁত, এটি তো অবজেক্ট, ভার্ব নেই। তাহলে সাবজেক্ট আছে, আমার অবজেক্ট আছে, ভার্ব নেই। এখানে একটা ভার্ব লাগবে। এই অপশনটাতে ভুল। ভেনোমাস স্নেকের পরিবর্তিত দাঁত আছে, তাহলে আছে থাকার ইংরেজি কি? হ্যাভ, হ্যাজ। স্নেকস সাবজেক্ট প্লুরাল আছে, তাহলে ভার্বটি হবে প্লুরাল, আছে, হ্যাভ। এবার বাক্যটি কারেক্ট হলো। ভেনোমাস স্নেক হ্যাভ মডিফাইড টিথ হুইচ আর কানেক্টেড। এভাবে আমি আর একটা ক্লজ তৈরি করতে পারতাম, কিন্তু করে নাই এখানে। যাই হোক, বিষাক্ত সাপেদের আছে পরিবর্তিত দাঁত, যা বিষ গ্রন্থির সাথে সংযুক্ত এবং সেখানে বিষাক্ত বিষের সংরক্ষণ মানে উৎপাদন এবং সংরক্ষিত হয়ে থাকে, নিঃসৃত এবং সংরক্ষিত হয়ে থাকে। উৎপাদন বলা যায় না। আমরা কি বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যারোস্টোফেলের প্রবলেম নাম্বার 1। মূল বই পড়তে হবে। হ্যাঁ, বিভিন্ন লেকচার আমরা যখন আসলে এই ইংরেজি লেকচারগুলো বাংলাতে এরকম অনুবাদ করে করে বলি বা না বলি, মানে নর্মালি লেকচারগুলোতে অনেক মন গড়া কথাবার্তাগুলো বলে থাকে আসলে। তো সেই জায়গা থেকেই আমাদের ইংরেজি এত দুর্বোধ্য হয়ে উঠেছে। আপনি ব্যারন্স দেখেন, আপনি ক্লিফস দেখেন, আপনি এসপি বক্সি দেখেন, ইংরেজি খুব সরল, ছোট ছোট কথা, ছোট ছোট কথার উপর এত মানে এত উদ্বিগ্ন হওয়ার, উদ্গ্রীব হওয়ার কিছুই নেই। খুব ছোট ছোট এই প্রকল্পের মধ্যে দিয়ে আশা করি আপনাদের ইংরেজির বেসিক ধীরে ধীরে ডেভেলপ হয়ে উঠবে। আজকে আমরা কি শিখেছি? একটি সেন্টেন্সের থাকতে হবে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট, অবশ্যই একটি সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। এরপরে মাঝে মাঝেই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বাক্যকে বড় করে দিবে। তো আপনি জানেন তো ক্লজ মার্কার সম্পর্কে আপনার ধারণা আছে, শেখালাম এই লেকচারে কারা কাদেরকে দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়। ঠিক এভাবেই আমরা শিখতেছি আমাদের জব বেসিক কোর্সে। জব বেসিক ইংলিশ গ্রামার এই কোর্স 1.0-তে। এখানে ইংরেজির বেসিকটাকে আসলে কিছু ক্লাস আমাদের হয়েছে। এখানে ইংরেজির বেসিককে ধীরে ধীরে ইংরেজি ভীতি যেন দূর হয়, অর্থাৎ একজন স্টুডেন্টেরকে কি হচ্ছে তার মধ্যে যেন এই উপলব্ধি আসে যে আমি ইংরেজি পারি। আসলে ভাষা নিয়ে তো এই কথা বলা কঠিন, বাট আমাদের যেটা দরকার সেটা আমরা যেন বুঝি। এই ভীতিটা যাক একটা কনফিডেন্ট অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি পরীক্ষার হলে প্রবেশ করেন, সেই সমস্ত প্রচেষ্টাই করা হচ্ছে জব বেসিক কোর্সে। সো এনরোল করে ফেলতে পারেন, যেহেতু এটা দীর্ঘদিন ধরে 7 মাসের কোর্স। এটা আস্তে আস্তে ডে বাই ডে, এমন কোনো বই নাই যে বইটা স্পর্শ করা হবে না যে আমাদের পরীক্ষার জন্য লাগে। একটা আত্মনির্ভর হয়ে একটা মানে নির্ভর হয়ে পরীক্ষার হলে প্রবেশের যে কনফিডেন্সটা দরকার সেটা ইনশাল্লাহ গ্রো করবে। সো দেখা হচ্ছে জব বেসিক ইংলিশ কোর্সে আজ ঠিক রাত 9:30টার সময়।